যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবেলায় প্রস্তুত তেহরান। সর্বোচ্চ নেতা হিসাবে খামেনি ছেলেকে মেনে নেবে না ট্রাম্প। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেওয়া হচ্ছে সংসদের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে ধারণা। নেশাগ্রস্তদের আড্ডায় ফুট ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ হারাচ্ছে পথচারীরা। বিজ্ঞানসম্মত উপায়ে ওভারপাস নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঈদ ঘিরে বাড়তে শুরু করেছে পোলাও, চাল ও মশলার দর। সংকট শুরু ভোজ্য তেলের বাজারে, কিছুটা স্থিতিশীল সবজির দর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। যুক্তরাষ্ট্রের স্থলপথে হামলা চালালে তা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে খামেনি ছেলেকে মেনে নেবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবিলার জন্য প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে শেষ পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির দাবি, হামলার পর রণতরীটি দ্রুত এলাকা ছেড়ে অনেক দূরে চলে যায়। এদিকে সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বার্তায় হিজবুল্লাহ জানায়, লেবাননের সার্বভৌমত্ব, সাধারণ নাগরিকদের উপর সামরিক আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, তেহরানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার নতুন ধাপ শুরু করছে তারা। ইরানের দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি F-15 স্ট্রাইক ফাইটার ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এটি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে তবে তা সময়ের অপচয় হবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবে না যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীকে আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের বাইরে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে সেখানে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাচ্ছে দেশটি। ঐশী আলম, মোহনা সংবাদ। পাট রপ্তানিতে সরকার উদ্যোগ নেবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এবছর 12 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল 10:30টায় এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা অংশ নেন। বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল 2:30টায়। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা, ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা। আগামীকাল সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর যানজট। যদিও একের পর এক ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও কিছুতেই মিলছে না এর সুফল।
উল্টো লাভবান হচ্ছেন হকার আর নেশাগ্রস্তরা। আর এ কারণেই ফুট ওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছেন পথচারীরা। বিজ্ঞানসম্মত উপায়ে ওভারপাস নির্মাণে তাগিদ দিলেন পরিবহন বিশেষজ্ঞরা। আর সংকট উত্তরণে ঈদের পরেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস নেন ডিএসসিসির প্রশাসক। বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। দেখলে মনে হতেই পারে এটি কোনো ভাসমান রকমারি বাজার। কসমেটিক্স থেকে খাবার সামগ্রী কি নেই এই বাজারে। বাস্তবে এটি ওভারপাস হলেও এভাবেই চলছে বছরের পর বছর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওভারপাস রয়েছে 64টি আর দক্ষিণে 31টি। সব মিলিয়ে রাজধানীতে ফুট ওভার ব্রিজের সংখ্যা 95টি। এর মধ্যে দুই একটি সঠিক নিয়মে চললেও বাকিগুলোর অবস্থা যাচ্ছে তাই। কেউ মানছেন না নিয়ম নীতি, বাধ্য করতেও নেই কোনো কার্যকরী পদক্ষেপ। আমরা এই অল্প একটু জায়গা ব্যবহার করার জন্য যেটুকু স্পেস আমরা পেয়েছি সেটাও আমরা ব্যবহার করতে পারি না। এটা একটা অনাচার। সবাই আস্তে আস্তে আমরা কি করবো, আমরা সবাই দেখা দেখি আসলাম, কারণ এইভাবে তো চলে আসি, ওটা খেয়ালও করি নাই আমি। দিনে ওভারপাস পরিণত হয় শপিং মলে, আর রাতে নেশাগ্রস্তদের আবাসস্থলে। অহিনকুল সংকটই ওভারব্রিজের ব্যবহারের মূল অন্তরায় বলে অভিযোগ পথচারীদের। রাত্র 9টার পরেই পরিবেশ পরিস্থিতি ভালো না, টাকা পয়সা সাথে থাকলে নিয়ে যাইতে সমস্যা হয়। বিভিন্ন অকারেন্স যেটা ফুট ওভারে বেশি হয়, এইগুলো থেকে যদি আমরা মুক্তি পাই। বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত ওভারপাস বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি নয় বলেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না। ফুট ওভার ব্রিজের যে প্রশস্ততা, এটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে হবে কি, ফুট ওভার ব্রিজে আপনি পরিকল্পিতভাবে কিছু হকার দিতে পারবেন এবং পথচারী যারা ফুট ওভার ব্রিজ তারা কিন্তু বিনা বাধায় ব্যবহার করতে হবে। রাস্তার ডিভাইডার নাগালের বাইরে করলে এ সমস্যার সমাধান মিলবে বলেও আশার কথা জানান এই পরিবহন বিশেষজ্ঞ। ডিভাইডারগুলি, সড়ক বিভাজন যেটা আছে সেটা যদি একটু পরিকল্পিতভাবে হাইটটা যদি আরেকটু বাড়ানো যায়, একই সাথে স্টিল না করে যদি কংক্রিটের করা যায়, তাহলে মানুষ কিন্তু তখন বাধ্য হবে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে। এমন ভোগান্তির কথা স্বীকার করে ঈদের পরেই যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বললেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। আমরা চেষ্টা করব ঈদের পরে ব্যবসায়ী ভাইদের সাথে বসে, হকার ভাইদের সাথে বসে এটার একটা সমঝোতা করার জন্য। ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে সরকার কাজ করছে বলেও জানান আব্দুস সালাম। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র রমজানের অর্ধেক পার হতেই দাম বেড়েছে পোলাও চালের। বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। মশলার মধ্যে এলাচের দাম এবং মাংসের বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে। কয়েক দফা দাম বেড়ে স্থিতিশীল হয়েছে সবজির বাজার। আরও জানাচ্ছেন এমআর আসাদ। রোজার মাসের শুরু থেকেই চড়তে শুরু করেছিল লেবুর বাজার, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল সবজির বাজার। রমজান মাসের অর্ধেক পার হয়ে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে সবজির বাজারে। ফুলকপি এখন হলো 50 টাকা, বাঁধাকপি হলো 40 টাকা, পেঁপে হলো 30 টাকা কেজি, আর সিজিঙ্গা হলো 80 টাকা, বেগুন হলো 100 টাকা, ছোট হলো 100 টাকা, সিম হলো 40 টাকা। চাহিদা এখন শসা, মরিচ, লেবু, বেগুন এগুলো চাহিদা আছে, কিন্তু দাম কম আছে। তবে ঈদের এখনও বেশ সময় বাকি থাকলেও বাড়তে শুরু করেছে পোলাও চাল ও এলাচের দাম। সংকট শুরু হয়েছে ভোজ্য তেলের বাজারে। নতুন যে একটা পোলাও চাল উৎপাদন হয়েছে ওই সিজন, এই সিজনের সময় আগে আমরা পুরান পোলাও চাল বেচি 115 টাকা, 120 টাকা, 100 টাকা কিনা পড়তো, 105 টাকা কিনা পড়তো। সেই পোলাও চাল এখন সিজনের ভিতরে 140 টাকায় মার্কেট চাই, যে জায়গাটা আরো ওই জায়গায় 140 টাকা রেট চাই। তেল নিয়ে আমরা একটা ঝামেলা পড়ে গেছি। তেল এখন কাস্টমারে চায়, তেল চায় প্রতিটা কাস্টমার 2 লিটার 5 লিটার 1 লিটার তেল চায়, তেল দিতে পারি না। সামনে ঈদ, সেই হিসাবে চাইছে পোলাও চাল, তেল এই দুটোই বেশি। আর চিনিটা ঠিক আছে অ্যাভেলেবেল, পোলাও চালের দাম অ্যাভেলেবেল ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বগতির দিকে দাম। এক কেজিতে মনে করেন 30 থেকে 35 টাকা বাড়ছে। মশলাপাতির দাম তো এলাচির দাম আকাশ ছোঁয়া, যেখানে মনে করেন এলাচির দাম হলো 55 থেকে 6, অর্থাৎ 5500 থেকে 6000 টাকা পর্যন্ত এলাচির দাম। দাম বেড়েছে সব ধরনের মুরগির। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি। মাছের বাজার রয়েছে অপরিবর্তিত। রূপচাঁদা মাছ আপনি 1350 টাকা কেজি, বড়টা 1400 টাকা কেজি, আর যেটা বাজারে এসে 6 টাকা কেজি মাছ ওটা 1250 টাকা কেজি। আর ছাড়া 900 টাকা কেজি বেচি, হাড্ডিওয়ালা 750 টাকা, অরিজিনাল ষাঁড় গরু বেচি, গাই গরু বেচি না। যে মাথার মাংস এখন রমজান তো হালিমে 500 টাকা কেজি বেচে, কলিজা 700 টাকা কেজি বেচে। ব্রয়লার মুরগি আমরা 190 টাকা বেচতেছি, আর সোনালি বেচতেছি 320 টাকা।
আর লেয়ার বেচতেছি 290 টাকা। ঈদকে কেন্দ্র করে এখনই প্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের কড়া নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রমজানে বাজার পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, রমজান আর সাপ্তাহিক ছুটির দিন সব মিলে কেমন দেখছেন বাজারের চিত্র? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি, ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে আজকে যেহেতু 16 রমজান, এই 16 রমজানের প্রায় অর্ধেক বা চলে গেছে রমজানের। তো কিছুদিন আগে কিন্তু রমজান শুরু হওয়ার পরে কিন্তু আহ, যে রমজানের যে চাহিদা, যেমন শসা, বেগুন, আহ, পেঁয়াজ বা এই ধরনের যেগুলো চাহিদা বেশি থাকে, সেগুলো কিন্তু আসলে দাম একটু ঊর্ধ্বগতি ছিল খুব বেশি। এখন কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু কিছুটা সবজির দাম কিন্তু কমছে। তো আমি এখন যেখানে আছি, এটি হচ্ছে আমি দিনাজপুর জেলার বিরল উপজেলার যে সবচেয়ে বড় হাট, এই হাটে আছি আমি, এই মার্কেটে। এখানে আজকে আমি বাজার ঘুরে দেখেছি যে আজকে সর্বনিম্নে লেবু লেবু যাচ্ছে 32 টাকা, শসা যাচ্ছে 35 টাকা, বেগুন যাচ্ছে 50 টাকা, এবং পটল 120 টাকা, ঢেঁড়স 120 টাকা, শিম যাচ্ছে 20 টাকা, গাজর 40 টাকা, কাঁচামরিচ 100 টাকা, টমেটো 25 টাকা। সেই সাথে আমি কিন্তু শুনেছি যে পেঁয়াজের দাম কিন্তু 20 টাকা, কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যে কিন্তু পেঁয়াজের দাম আছে। তো পেঁয়াজের দামটা কিন্তু তেমনই আছে। তো আমি কথা বলেছি ব্যবসায়ীদের সাথে যে আসলে এই দাম কমার কারণ কি। এখন আমদানি যে বাজার থেকে যেটুকু পাওয়া যাচ্ছে সেটি নাকি তুলনামূলক এখন বেশি পাওয়া যাচ্ছে, বিধায় কিন্তু দামটি এখন সমানের দিকে আছে। তবে আমি চালের বাজারে একটু গেছিলাম, যে চালের বাজারে সেই চিকন যে চালটি, এই চালটির দাম কিন্তু তুলনামূলক একটু বেশি। এদিকে আমি ঘুরেছি যে আসলে যে যে আপনার যে টমেটো কিন্তু এখন দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো ফাতেমা, আমার কাছে দিনাজপুরের এই ছিল সর্বশেষ তথ্য। সুবল, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদকে সামনে রেখে দেশজুড়ে জমজমাট কেনাকাটা। খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, সিলেটের ঈদ কেনাকাটা চিত্র আমাদের জানাবেন। কিন্তু সিলেটের মার্কেটগুলোতে নানা রকম পাহাড়ি পোশাকের সাথে নানা বৈশী মানুষের কিন্তু ভিড় জমে ওঠে। আমরা সকাল থেকে কিন্তু সিলেটের বিভিন্ন মার্কেটে ঘুরে যেমনটি দেখেছি যে আসলে কিন্তু আপনি জানেন যে আজ শুক্রবার হিসেবে সিলেট কিন্তু ধর্মবিরু বা ভাবগম্ভীর এলাকা হিসেবে কিন্তু মানুষজন কিন্তু সাধারণত এমনিতেই শুক্রবারে বিকেল থেকে আসে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের অভিজাত এলাকা জিন্দাবাজারের সিটি সেন্টারে। তো আমরা এখানে যে বা মার্কেটগুলিতে যেমনটি দেখেছি যে কিন্তু মানুষজন কিন্তু আসলেও ঈদের বাজার কেনাকাটা যদিও কিছুটা করছে, শুক্রবার হিসেবে এখনো কিন্তু তেমন মার্কেটে মানুষ নেই। এই মুহূর্তে কিন্তু মানুষজন কিন্তু ক্রেতা বিক্রেতা যারা সবাই কিন্তু নামাজেই রয়েছে। আপনি যেমনটি দেখছেন মার্কেটগুলি এখন প্রায় বন্ধ। তো আসলে ক্রেতা বা বিক্রেতাদের সাথে আমরা কথা বলি, যেমনটি জানতে পেরেছি যে তারা বলেছেন যে প্রতি বছর কিন্তু 7-8 পূজার পরে কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণ কেনাকাটা বেড়ে যায়। এবছর কিন্তু এখনো সেই পরিমাণ হয়নি যদিও, তবে কিন্তু গতকালকে থেকে কিছুটা কেনাকাটা বাড়ছে। আমরা যেমনটি দেখেছি যে শাড়ির বাজার, 3 পিস, জুতা, এমনকি পাঞ্জাবি, এইসব দোকানে কিন্তু ক্রেতাদের কিন্তু ভিড় রয়েছে। আর ক্রেতাদের মধ্যে কিন্তু নারীদের সংখ্যা বেশি, সাথে শিশুরাও রয়েছে। তো আসলে যদি আমি আপনাকে বলি যে সিলেটের মার্কেটগুলোতে কিন্তু সাধারণত এমনিতে মানুষরা বিকেলে ভিড় জমায়। আর আজকে শুক্রবার হিসেবে পাশাপাশি কিন্তু দোকানদাররা যেমনটি আমাদেরকে বলেছেন যে কিন্তু আরো কিন্তু যে পরিমাণ ভিড় বাড়বে বিকেল থেকে, কিন্তু তারাবির পর থেকে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়বে। এবছর কিন্তু মানে বিক্রেতারা যেমনটি সংখ্যা নিচ্ছে যে বিশ্বের বাজারে যুদ্ধ চলতেছে, সেই হিসাবে সিলেট কিন্তু রেমিটেন্স এলাকা। বাইরে থেকে কিন্তু মিডিল ইস্ট বলেন আর ইউরোপ বলেন, এখান থেকে কিন্তু মানুষ কিন্তু টাকা পাঠিয়ে তাদের আত্মীয় স্বজনকে ঈদের কেনাকাটা করায়। সেই হিসাবে কিন্তু বাইরে থেকে কিন্তু টাকা আসছে না, মানুষজন কিন্তু তাদের আত্মীয় স্বজন নিয়ে যারা বিদেশে রয়েছে তাদেরকে কিন্তু সংখ্যায় রয়েছে। এই হিসাবে কিন্তু দোকানদাররা কিন্তু সংখ্যায় আছে যে
গেল বছরের মতো এবছর কিন্তু সেই পরিমাণ কিন্তু কেনাকাটা হবে কি না এই সংখ্যায় আছে। তো এই ছিল সিলেটের ঈদ বাজারের আমার কাছ থেকে সর্বশেষ। ফাতেমা। শিপার, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চতুর্থ দিনের মতো বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, আজ চতুর্থ দিনের মতো টিকিট বিক্রি চলছে। কমলাপুর রেল স্টেশনের চিত্র কি জানাবেন আমাদের? এবার কিন্তু পুরোপুরি অনলাইনে অর্থাৎ শতভাগ অনলাইনে মূলত এবার কিন্তু পুরোপুরি অনলাইনে অর্থাৎ শতভাগ অনলাইনে ঈদের যে অগ্রিম টিকিট সেটি বিক্রি করা হচ্ছে। অনলাইনে বিক্রি করার ফলে কিন্তু মানুষজন ঘরে বসেই তাদের যে ঈদের অগ্রিম টিকিট সেটি কিনতে পারছে, যে কারণে যে রেল স্টেশনের যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট কেনার জন্য কোনো ধরনের যাত্রীদের ভিড় নেই। শুধুমাত্র যারা যাচ্ছে শুধু তারাই কিন্তু টিকিট কিনছে কাউন্টার থেকে। আর যারা কিনছে ঈদের যে টিকিট তারা কিন্তু অনলাইনেই কিনতে পারছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে অনলাইনে টিকিটটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে মূলত যে 16 মার্চের যে টিকিট, সেই 16 মার্চের টিকিট কিন্তু আজকে অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে মূলত এই যে অনলাইনে টিকিট বিক্রি সেটি শুরু হয়েছে। সকাল 8টা থেকে আন্তনগর যে পশ্চিম অঞ্চলের যে রেল রয়েছে সেই আন্তনগর পশ্চিম অঞ্চলের সকল টিকিট সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু বিক্রি হবে এবং দুপুর 2টার পর থেকে যে পূর্বাঞ্চলের যে আন্তনগর যে সকল ট্রেন রয়েছে সেই সকল ট্রেনের টিকিট কিন্তু বিক্রি করা হবে এবং এই টিকিট কিন্তু আগামী যে অর্থাৎ 7 দিন ব্যাপী যে রেলওয়ে কর্তৃপক্ষ কর্মসূচি নিয়েছে 7 দিন ব্যাপী কিন্তু অগ্রিম টিকিট গুলো বিক্রি হবে। এর আগে আমি কিন্তু বাস টার্মিনালগুলোতে গিয়েছিলাম। বাস টার্মিনালগুলোতে মূলত অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, সেটি সরেজমিনে কাউন্টারগুলোতেও থেকেও কিন্তু যাত্রীরা কিনতে পারছে এবং এছাড়াও এর পাশাপাশি অনলাইনেও কিন্তু যে যাত্রীরা রয়েছে 17-18 তারিখের যে টিকিট রয়েছে সেটি বিক্রি হয়ে গেছে। এখন নাজমুল, আপনাকে ধন্যবাদ। অমর একুশে বইমেলার নবম দিন আজ। সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। সকাল থেকে মেলা প্রাঙ্গণে ভিড় জমায় খুদে পাঠক ও তাদের অভিভাবকরা। চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এবার সিসিমপুরের হালুম ইকরি না থাকায় উৎসবের আনন্দে অনেকটাই ছেদ পড়েছে খুদে পাঠকদের। তবে প্রথমবার বায়োস্কোপ এবং পুতুল নাচ দেখে উচ্ছ্বসিত শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা এসব শিশু কিশোর ছুঁয়ে দেখছে নতুন বইয়ের মলাট। এ নিয়ে আরও জানাতে বইমেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আজ কেমন দেখছেন শিশু প্রহর, সেই সাথে বলবেন মেলার সার্বিক চিত্র। ফাতেমা, আপনি জানেন বিভিন্ন বাস্তবতা এবারের বইমেলা আসলে নির্ধারিত সময়ে উদ্বোধন হয়নি, নির্ধারিত সময়ের পরে উদ্বোধন হয়েছে এবং আজকে মেলার দ্বিতীয় সপ্তাহ বলা যায়, অর্থাৎ নবম দিন। প্রথম শুক্রবার এবং এটা দ্বিতীয় শুক্রবারে পড়েছে, সেই হিসেবে তৃতীয় শিশু প্রহর আজকে। শিশু প্রহর উপলক্ষে মেলাতে বাংলা একাডেমি থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয় এবং বিভিন্ন সংগঠনও বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি এখানে বাবা মা অভিভাবকদের সঙ্গে বাচ্চারা আসলে মেলাতে এসেছে, তারা ছবি অঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাছাড়া এবার একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো প্রতিবার যে সিসিমপুরের হালুম ইকরি এদের একটি অনুষ্ঠান শিশুতোষ অনুষ্ঠান হয়, সেটিকে কিন্তু অনেকেই মিস করেছে এবার। অর্থাৎ চিচিমপুরের অনুষ্ঠান পরিবেশনা গত 2 বছর ধরেই আসলে নেই। সেই জায়গাটি দখল করে নিয়েছে মূলত
বায়োস্কোপ এবং পাপেট থিয়েটার এবং বায়োস্কোপ শিশুরা দেখে অনেকেই উচ্ছ্বসিত হয়েছেন এবং তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং তারা খুবই আনন্দ উদযাপন করেছেন। আসলে এখানে যে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছিল তারা মূলত আমাদের জানিয়েছে বাচ্চাদের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের কালচার এবং সংস্কৃতি সম্পর্কে পরিচয় করানোর জন্য, মেলবন্ধন করানোর জন্য তারা বাচ্চাদের বইমেলাতে নিয়ে এসেছে এবং তাদের হাত ধরেই একসময় শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রসার হবে, বিকাশ হবে এবং তারাই একসময় পাঠক হয়ে উঠবে, লেখক হয়ে উঠবে এবং তাদের এই একটি আবহে, এই একটি পরিবেশে, একটি সুন্দর পরিবেশে এবং ভালো অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তাদের মেলাতে নিয়ে এসেছিল। আর প্রকাশকরা যেটি বলেছে সেটি হলো একটু জমে উঠতে শুরু করেছিল। আসলে এর আগের দিনগুলো যেমন ভাটা পড়েছিল তেমন বেচা বিক্রি হয়নি। আজকে শিশু পহর উপলক্ষে অনেকটাই জমে উঠেছিল মেলা, চেনা ছন্দে ফিরতে শুরু করেছিল বলা যায়। কিন্তু এখন মধ্যাহ্ন এবং রমজান উপলক্ষে আসলে মানুষ আজকে জুম্মার নামাজও সবাই আসলে সে উপলক্ষেই বাইরে গেছে কিংবা মেলা অনেকটাই এখন ফাঁকা। আসলে আমরা আশা করছি যে সব বাধা বিঘ্ন কাটিয়ে মেলা তার স্বকীয়তায়, ২১-এর চেতনায় স্বকীয়তায় ফিরবে এবং নিজের গৌরবময় ইতিহাসগাথার প্রতিফলন ঘটাতে স্বমহিমায় মেলা প্রত্যাবর্তন করবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং পাঠক লেখকরা। ফাতেমা। রাজীব, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি হত্যা ১৩ বছর আজ। হত্যাকাণ্ডের পর ১০১তম ধার্য তারিখ পার হলেও এখনও শুরু হয়নি বিচার প্রক্রিয়া। ৫ আগস্টের পর তদন্তকারী সংস্থা র্যাব ৬ জনকে গ্রেফতার করলেও আদালতে জমা দেয়নি চার্জশিট। দীর্ঘ ১৩ বছরেও সন্তান হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ ত্বকির পরিবার। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকি এ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়নে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিজের নামের দ্যুতি ছড়িয়েছিল। ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তাখা রোডের বাসা থেকে বের হয়ে পাঠাগারে পড়তে গিয়ে নিখোঁজ হন। ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায় আজমেরী ওসমান সহ এই কিলিং মিশনে অংশ নেয় ১১ জন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে, কিন্তু সে অভিযোগপত্র এখনও দেয়া হয়নি। নির্মম এ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ সহ সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ওসমান পরিবারের প্রভাবের কথা জানান ত্বকির বাবা। যারা অভিযুক্ত ওসমান পরিবার, তাদের হাজার হাজার কোটি টাকা, তারা তাদের শাসন আমলে এই বিচারটা বিভিন্নভাবে প্রভাবিত করার, বন্ধ করে রাখার সমস্ত উদ্যোগ তারা নিয়েছে। এত বছরেও চার্জশিট জমা না হওয়ায় হতাশ মামলার আইনজীবী জিয়াউল ইসলাম কাজল। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন নাগরিক নেতা নুরুদ্দিন আহমেদ। আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন হয়তো ত্বকি হত্যার বিচারটা আমরা পাবো। আমরা চাই অতি দ্রুত তানভীর মোহাম্মদ ত্বকির হত্যাকাণ্ডের বিচার চাই। ১০১তম ধার্য তারিখে আদালতের শুনানি হয়েছে। এটা বিরল একটি ঘটনা। ৬ জন 164-এ জবানবন্দি দেওয়ার পরও আদালতের দ্বারগোড়ায় চার্জশিট আসে না। নতুন সরকারের আমলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে, এমনটাই প্রত্যাশা ত্বকির পরিবার ও দেশবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ফুটবল। এএফসি নারী এশিয়ান কাপে চীনের পর এবার উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গেল আফিদা খন্দকারদের। সিডনিতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ২ গোলে পিছিয়ে পড়ে পিটার বাটলারের শিষ্যরা। প্রথমে স্পট কিক থেকে লক্ষ্যভেদে সফল হন মিয়ং। এরপর জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কিম ইয়ং। বিরতির পর ম্যাচে ৬৩ মিনিটে চে ইয়ং দলের হয়ে তৃতীয় এবং ৯০ মিনিটে কিম ইয়ং আরও একবার জালে বল জড়ালে বিধ্বস্ত হয় বাংলাদেশ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো।
যুক্তরাষ্ট্রের স্থলপথে হামলা চালালে তা মোকাবেলায় প্রস্তুত তেহরান। সর্বোচ্চ নেতা হিসাবে খামেনি ছেলেকে মেনে নেবে না ট্রাম্প। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেওয়া হচ্ছে সংসদের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে ধারণা। নেশাগ্রস্তদের আড্ডায় ফুটওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ হারাচ্ছে পথচারীরা। বিজ্ঞানসম্মত উপায়ে ওভারপাস নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ঈদ ঘিরে বাড়তে শুরু করেছে পোলাও, চাল ও মশলার দর। সংকট শুরু ভোজ্য তেলের বাজারে, কিছুটা স্থিতিশীল সবজি দর। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ 1 নজর। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।